নমস্কার, আমি অনুভব ও বন্ধুরায় চলছে ভ্যালেন্টাইন্স ডে উইক সেলিব্রেশনস, যেখানে আজ দ্বিতীয় নিবেদন। আজ আপনাদের জন্য আবার একটি প্রেমের গল্প, বিচ্ছেদ না বরং মিলনের গল্প। তো চলুন এগোনো যাক। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য ও অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আপনারা শুনবেন অনুভব মুখার্জির কাহিনী পরীক্ষা, যেটি একটি বাস্তব ঘটনার উপর আধারিত। গল্প পাঠে বিশ্বদীপ, গল্পের সূত্রধর আমি অনুভব। শুরু হচ্ছে আজকের গল্প পরীক্ষা। আচ্ছা, কেউ কি পরীক্ষা দিতে গিয়ে প্রেমে পড়তে পারে? বিশেষত সেটা যখন কারোর শেষ পরীক্ষা, সেখানে ছুটি পাওয়ার আনন্দটাই বড় ব্যাপার। কিন্তু আমি নিজে যখন এই গল্পের নায়ক হয়ে উঠলাম, তখন গল্পটা তো বলতেই হবে সবাইকে। ঘটনাটা ঘটেছিল বছর 6 আগে। তখন আমার বয়স 19 বছর। আমি কমার্সের ছাত্র। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয় অ্যাকাউন্টস পরীক্ষা দিয়ে। আমি যে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেখানে অন্য স্কুল থেকেও অনেক ছাত্রছাত্রী এসেছিল, এবং বলাই বাহুল্য তারা সবাই আমার মতোই অ্যাকাউন্টস বা কমার্সের ছাত্রছাত্রী। এদের মধ্যে প্রথম দিনই লক্ষ্য করেছিলাম বিশেষ একটা মেয়েকে, যার নাম পরে জেনেছিলাম, অমৃতা। ও, এখনো অবধি তো আমার নামটাই বলা হয়নি আপনাদের। আমি অরিত্র মুখার্জি, যে এখন একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছে। আর এক্ষুনি যার নাম বললাম, সেই অমৃতার সঙ্গে আমার বিয়ে মাস 3 বাদেই। এবার আসল গল্পে আসা যাক, না হলে আমাদের কাছে কিছুই পরিষ্কার হবে না। এই গল্পের সূত্রপাত ঘটেছিল 5ই এপ্রিল, যেদিন আমার ইকোনমিক্স পরীক্ষা ছিল। পরীক্ষা শেষের লক্ষ্য করলাম অমৃতাও আমার সঙ্গে একই ক্লাসে পরীক্ষা দিয়েছে, আর বসেছিল সামনের দিকের একটা বেঞ্চে। আমি কেন জানি না সেদিন থেকেই অমৃতার নজর কাড়ার জন্য নিজের মনে একটা অদ্ভুত তাগিদ অনুভব করছিলাম। অমৃতার সঙ্গে 2জন ছেলে ছিল, যার মধ্যে একজনের সঙ্গে 2রা এপ্রিল একটা পরীক্ষা দিয়েছিলাম। তাই ওর মুখ আমার চেনা, নামটাও জানি ওর। ছেলেটার নাম সাহেব। অমৃতা আর ও একই স্কুলে পড়ে। অমৃতা যতটা সিরিয়াস পড়ার ব্যাপারে, সাহেব নাকি ততটাই ফাঁকিবাজ। সে তো ভাই আমিও ফাঁকিবাজ, এ আর নতুন কি? আমি হাসি মুখে জবাব দিলাম। এতে কি সাহেবের মন ভরল? বোধহয় না। কিছুক্ষণ সময় নিয়ে সাহেব আবার বলল, ফার্স্ট ডিভিশন নাম্বার ভাই আমাদের জন্য না, ওসব নাম্বার অমৃতার জন্যই থাক। আমরা তো পড়ে পাওয়া 14 আনা ভাই। কথাটা বলেই হেসে ফেলল সাহেব। আমি আবার উত্তর দিলাম, তা ভাই কি আর করা যাবে, সবাই যদি ফার্স্ট ডিভিশন পায়, তাহলে তলার দিকে কারা থাকবে? এতখানি কথাবার্তার মধ্যে অমৃতা কোনো কথা বলেনি। কেন বলেনি তা আমি বলতে পারবো না। এইটুকু সময় আমার দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়েছিল, আর কি যে ভাবছিল মনে মনে তা নিজেই জানে ও। এবার আমরা হাঁটতে শুরু করলাম। জানতে পারলাম সাহেব আর অমৃতা পড়ে অক্সিলিয়াম কনভেন্টে, আর আমি এই কারমেলের স্টুডেন্ট শুনে সাহেব বেশ অবাকই হয়েছিল। অবাক হওয়ার কারণ আমি বুঝিনি। অবশ্য এটা শুনেছিলাম যে অমৃতা নাকি সবসময় ক্লাসে টপ করে। সেই তুলনায় সাহেব একটু নিচের দিকেই থাকে। মাধ্যমিকে কিভাবে যে সে পাশ করে যায়, তা সাহেবের কাছে আজও আশ্চর্যের বিষয়। আমরা হেসে উঠলাম। হাসি মুখে বললাম, এরকম কেন বলছো? এমনি এমনি তো অক্সিলিয়াম কনভেন্টে এত বছর থাকোনি, সুযোগও কেউ করে দেয়নি। এটা বলে লজ্জা দিও না। সত্যি বলতে কি, পড়াশোনার তুলনায় এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটির দিকেই বেশি নজর থাকতো আমার, তাই পড়াশোনাটা করে ওঠা হয় না ঠিক। কোনো মানে নেই। এতক্ষণে অমৃতা কথা বলল, আমিও তো লেখালেখি করি, তাই বলে কি লেখাপড়াকে অবহেলা করি আমি? আমি ফিরে তাকালাম অমৃতার দিকে। ও লেখে নাকি? নিজের মনেই প্রশ্ন করলাম। এবার আমার দিকে তাকালো অমৃতা, তারপর শান্তভাবে বলল,
তুই কি করিস? শুধুই লেখাপড়া করিস নাকি এক্সট্রা কারিকুলামও কিছু করিস? আমি কিছুক্ষণ চুপ থেকে আমক হেসে উত্তর দিলাম, গান করি, গল্প লিখি, ইচ্ছে আছে ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েন করব। গুড। তা কি করবি, ডিরেক্টর না অ্যাক্টর? পরিচালকের দিকেই ঝোঁকটা বেশি। তুই তো লেখালেখি করিস, এসবে তেমন ইন্টারেস্ট নেই তা তো বোঝাই যাচ্ছে। আমি কথা বলতে ভালোবাসি, ইচ্ছে আছে আর যাব। তুই কি আর এইসব লাইনে আসবি ভাই? আসবো না ঠিকই, কিন্তু আমিও রেডিওর ভক্ত। কোন এফএম স্টেশনে জয়েন করলে বেটার হয় বলতো? সেটা তো ডিপেন্ড করে তুই কোন চ্যানেল বেশি শুনিস। দেখি যদি সোর্স লাগাতে পারি সেখানে। লাগাবি? আমার কত দিনের ইচ্ছে। মাঝেই হঠাৎ সাহেব বলে উঠল, মানে আমিও কিন্তু আছি, আমাকে এভাবে ইগনোর করতে পারো না। আমরা সবাই হেসে উঠলাম খুব জোরে। সেই হাসি আমাদের তিনজনের বন্ধুত্বকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলল। দিন কাটতে লাগলো। মাঝের পরীক্ষাগুলোয় সাহেব, অমৃতা কারোর সঙ্গে দেখা হয়নি। ওদের কি কি বিষয় আছে তাও আমার জানা ছিল না, কিন্তু এটা আমি জানি যে অমৃতাকে অল্প অল্প ভালো লাগতে শুরু করেছে। ধীরে ধীরে ওর প্রেমে পড়ছে কি জানি না, হয়তো পড়ছি, কিন্তু সেটা কি অমৃতাকে জানাতে পারবো? অবশ্য জানিয়েই বা কি হবে, ও যে কাউকে ভালোবাসে না এমন তো কোনো কথা নেই। আমাকে ও মেনে নেবেই বা কেন? মেনে নিলেও হয়তো বন্ধু হিসেবে মেনে নেবে আমাকে। সেদিন আমার মন একটু অস্থির ছিল। সামনে একটাই মাত্র পরীক্ষা বাকি। শেষ পরীক্ষার দিনেও কি দেখা পাবো না অমৃতার? আমি যে মনে মনে অস্থির হয়ে আছি সেটা আমার দিদি বুঝতে পেরেছিল। আমার দিদির নাম শ্রীপর্ণা। আমার থেকে দিদি 5 বছরের বড়। আমি চুপ করে ছাদে দাঁড়িয়েছিলাম। দিদি আমার পাশে এসে দাঁড়ালো। কিরে, কি হয়েছে? না কিছু না, বললাম আমি। আমার থেকে লুকোবি? তোকে কিন্তু ভালো করে চিনি আমি। কেন চিনলি বলতো? মনের কথাটা প্রকাশ করতে চাইনি একদম। ভুলে যাচ্ছিস, আমি তোর দিদি, তুই আমার দাদা নোস। আর যাকে তুই সেকেন্ড মাদার বলিস সে তোকে একদম বুঝবে না, তা কি করে হয়? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। কোনো কথা না বলার মধ্যে শুনেছি অনেক কিছু বলে দেওয়া যায়। আমার নীরবতাও কি আমার মনের কথা পরিষ্কার করে দিচ্ছে দিদির কাছে? আমাকে চুপ দেখে দিদি জিজ্ঞেস করলো, বল, কি হয়েছে? কিছুক্ষণ চুপ থেকে বললাম, পরীক্ষা নিয়ে কোনো চাপ নেই দিদি, কিন্তু শুধু ভাবছি অমৃতা কি আমাকে পছন্দ করে। জানি না দিদি, এই পছন্দটা আমার দিক থেকে নাকি ও আমায় পছন্দ করে। দিদি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, চোখে অদ্ভুত একটা দৃষ্টি, নরম অথচ অভিমান ভরা চোখ। নরম সুরে দিদি বলল, এত কিছু করলি কখন? তুই পরীক্ষা দিতে গেছিলিস নাকি মেয়েদের ঝাড়ি মারতে গিয়েছিলিস? আমি হাসলাম। আমি পরীক্ষাও দিই, ঝাড়িও মারি, মনে মনে ভেবে তাই হাসলাম, কিন্তু মুখে বললাম দুটোই করতে গেছিলাম। পরীক্ষা কি শুধু খাতায় দিই, মনের নয়? দিদিও হালকা হাসলো আমার কথা শুনে। দিদির মনের ভাব বোঝা খুব কঠিন। সেটার চেষ্টাও আমি করলাম না। আমি নিজের মনের ভাব নিয়েই বেশি চিন্তিত থাকলাম। তবে আমি এটা জানতাম যে দিদির একটা বক্তব্য এই বিষয় নিয়ে নিশ্চয়ই থাকবে, আর হলোও তাই। দিদি বলল, মেয়েটা থাকে কোথায় জানিস? না সেটা জানতে পারিনি। তাহলে আর হলো কি? আমাকে বলে লাভ নেই। এরকম করিস না, ভাব আমার মনের অবস্থা। এটা ইনফ্যাচুয়েশন নয় তো? না, মাথা নাড়িয়ে উত্তর দিলাম। তাহলে তো ভাবতেই হচ্ছে। তোর স্কুলে তো যেতে হচ্ছে মেয়েটাকে দেখতে। যাবি তুই দিদি, চল না। আমার কথা শুনে হেসে উঠল দিদি। সেই হাসিতে ভালোবাসা মেশানো বেশি। ধুর পাগল, যাবো বললেই যাওয়া হয়ে যায় নাকি? কেন যাওয়া যায় না কেন?
একটা পরীক্ষাতেও তো যাসনি তুই। দিদির সেই একই কথা। জানি, কিন্তু কালও কিছু করার নেই, অনিন্দর সঙ্গে বেরোতে হবে। কোথায় যাচ্ছিস? বিশেষ কোথাও? না, এমনিই একটু বেরোচ্ছি। মা বাবা জানে? না জানার কি আছে? তবে তোর একটা ইচ্ছে পূরণ করতে পারি, তোকে আনতে যেতে পারি। অপেক্ষা করিস। তুই যাবি? সত্যি? আমি চেঁচিয়ে উঠলাম। যাব, অনিন্দও যেতে পারে। অপেক্ষা করিস কিন্তু। আর হ্যাঁ, আমার মন কি বলছে জানিস? তোর কালকের দিনটা মন্দ যাবে না। দিদির কথায় ভরসা আছে নিশ্চয়ই? ভরসা আছে অবশ্যই, আর সেই জন্যই বুকে সাহস নিয়ে পরদিন পরীক্ষা দিতে গেছিলাম। কি রে, অ্যাকাউন্টেন্স রেডি? প্রশ্নটা শুনে ফিরে তাকালাম। দেখি অমৃতা দাঁড়িয়ে হাসছে। সে কি, আজ ওর পরীক্ষা আছে নাকি? অমৃতা কোনো উত্তর না দিয়ে আমার পাশে এসে বসে পড়ল, আর বসেই বলল, এখানে পাশাপাশি বসার নিয়ম নেই, তাই নইলে শিওরলি তোর পাশে বসতাম। আমি আরো অবাক হয়ে গেলাম। কি বলছে ও? মাথা ঠিক আছে ওর? বললাম, কি বলছিসটা কি? সাহেব কিন্তু আঘাত পাবে। অমৃতা ভুরু কুঁচকে বলে উঠল, সাহেব? ও আঘাত পেলে আমার কি? আজ এই পরীক্ষার পর তো আরো একটা পরীক্ষা হবে। পরীক্ষা? প্রশ্ন ছুড়ে দিলাম অবাক হয়ে, কিন্তু অমৃতা উত্তর দিল না, কারণ ক্লাসের টিচার এসে গেছিল। যাবার আগে অমৃতা চাপা গলায় বলল, একটু হেল্প করিস। তারপর আবার আমার কানের কাছে এসে বলল, বুঝলি ছেলে? হ্যাঁ, আমি সাহায্য করেছিলাম। না, কোনোভাবে নিজেকে বড় করার জন্য না। কিসের জন্য যে সাহায্য করেছিলাম তা আমি ঠিক জানি না। অমৃতার দিকে যতবার তাকিয়েছি ততবারই দেখেছি ও আমার দিকে চুপ করে তাকিয়ে আছে। আমার মনে যে ঠিক কী অবস্থা হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। আমি মনে মনে এটাই ভাবছিলাম, বেরিয়ে কি পরীক্ষা দেব আমি? কি পরীক্ষা দিতে হবে আমায়? মনে মনে অমৃতার নম্বর, ঠিকানা সব নিয়ে নেব, এটাই ঠিক করে নিয়েছিলাম। কিন্তু কি করে যে সেটা নেব সেটাও একটা প্রশ্ন। যদিও এটা জানা বাকি যে অমৃতা আমাকে ভালোবাসে কি না। এরপর পরীক্ষা দিলাম, খাতা জমা দিলাম, তারপর বেরিয়ে ধীরে ধীরে অমৃতা আমার পিছু পিছু এলো। চল আমার সঙ্গে। বলল অমৃতা। আমি তখনও অবধি অন্ধকারে ছিলাম, বুঝিনি ঠিক কি পরীক্ষার কথা বলছে আমাকে। অমৃতা আমাকে নিয়ে একটা সিসিডিতে ঢুকলো। রাস্তার ধারে একটা টেবিলে বসে ও বলল, কফি খাস? জাপানি কায়দায় কাঁধ ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে দিলাম। অমৃতা দুটো কফির অর্ডার দিয়ে বলল, আমার বিশেষ কিছু কোয়ারিজ আছে, সেই কোয়ারিজ মেটাবার জন্যই তোর পরীক্ষা নেব। পাস না ফেল সেটা পরীক্ষার পরেই বলবো। কিছুক্ষণ চুপ করে থাকলো অমৃতা। কি যে ভাবছে তা বুঝলাম না। কফি নিয়ে এসে বসার পর অমৃতা ধীর গলায় বলতে শুরু করলো, আমি ছোট থেকেই ভালোবাসার কাঙাল, জানিস। কেউ যদি একটু ভালোবাসে আমি তাকে সবটা দিয়ে ভালোবাসি, আর চেষ্টা করি তাকে কোনোদিন ছেড়ে না যাবার। আমার বাবার নিজের একটা ব্যবসা আছে, মন্দ কামায় না কিন্তু আমার বাবা, কিন্তু তা সত্ত্বেও মা অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে যায়। শুনেছি এখন মা ভালোই আছে। পরে জানতে পেরেছিলাম মায়ের প্রথম জীবনের লাভারের সঙ্গেই নাকি মা পালিয়েছে। ব্যাপারটা অনেকদিন থেকেই ঠিক ছিল, শুধু বাবা কিছু জানিয়ে পারেনি। এই সবটা বাবা নিতে পারল না, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিল। কিন্তু তার মধ্যেও আমার ওপর বাবার একটা অদ্ভুত টান আছে, সেটা বুঝতে পারতাম ছোট থেকেই। তারপর আমার জীবনে যে কজন ছেলে এসেছে তাদের কাউকেই বন্ধু ছাড়া কিচ্ছু মনে হয়নি। তারা যদিও আমাকে একটু অন্য চোখে দেখতো,
ঘরে বুঝে যেতাম বাবার টাকার উপরে তাদের লোভ। সাহেবই একমাত্র লোভ ছাড়া বন্ধুত্বের হাত বাড়িয়েছিল আমার দিকে। আর এই সেদিন তুই বাড়িয়ে নিজের হাত। আমি নিশ্চুপ হয়ে থাকলাম। কি বলা উচিত তা বুঝে উঠতে পারলাম না। আদৌ কি বলার মতো কিছু আছে জানি না। এবার হঠাৎ করেই অমৃতা প্রশ্ন করে উঠল, আমাকে ভালোবাসিস অরিত্র? আমি থমকে গেলাম প্রশ্নটা শুনে। আবারও একটা ধাক্কা। দিদির বলা কথাটা মনে পড়ে গেল। দিদি বলেছিল, কালকের দিনটা বৃথা যাবে না। সেটাই তো হলো। ইতস্তত করে আমি বললাম, অমৃতা, আমাদের আলাপটা মাত্র কয়েকদিনের। তো আমার প্রতি তোর ফিলিংস কি অস্বীকার করতে পারবি? আমি নিজেও জানতাম পারবো না। তার ইশারায় না বুঝিয়ে দিলাম। অমৃতা সেটা দেখে হালকা হাসলো নীরবে। তারপর ধীরে ধীরে বলল, তাহলে সেটার চেষ্টাও করিস না। বল ভালোবাসিস। পাশি, যদিও সেটা ইনফ্যাচুয়েশনও হতে পারে। তুই বিশ্বাস করে হাতটা ধর, আমি কথা দিচ্ছি তোর ভালোবাসি সত্যিই ভালোবাসায় ভরিয়ে দেব। আমি কোনো কথা বললাম না, চুপ করে থাকলাম। কি বা বলতাম এর উত্তরে? নিজের মনের সঙ্গে অন্য একটা মন যখন মিলে যাচ্ছে, তখন কি আর কোনো কথা বলার ভাষা থাকে? বোধহয় থাকে না। নীরবতায় অনেক কিছু বলে দেয়। হয়তো অমৃতা সেই নীরবতার মধ্যে উত্তর খুঁজে নিয়েছে। নীরবতা এর মধ্যে আমাদের একে অন্যকে অনেক কাছে করে দিল। মনে হচ্ছে এবার হয়তো একে অন্যকে ছাড়া ভালোই থাকবো না। আমি বললাম, তুই থাকবি তো সারা জীবন? কথা দিলাম তোর হাত ছাড়বো না। দেখ, আমিও হাত চেয়েও ধরলাম। অমৃতা শক্ত করে আমার হাত চেপে ধরল। আমার মনে হলো এই চেপে ধরার মধ্যে নিজের অসহায় ভাব, অনেক ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা লুকিয়ে আছে। বললাম, ভাবিস না, আমি তোর পাশেই আছি। অমৃতা মাথা নিচু করলো, কিছু একটা লুকাবার চেষ্টা করলো। আমি আবার বললাম, কিরে, নিজের মনের কষ্ট লুকাচ্ছিস নাকি চোখের জল লুকাবার চেষ্টা করছিস? অমৃতা কান্না ভেজা গলায় বলে উঠল, দুটোই। অরিত্র, আমি কারোর থেকে এতটা প্রশ্রয় পাইনি, কারোর কাছে নিজের কান্না দুঃখ প্রকাশ করিনি। জানি না কিভাবে কেন তোর কাছে করলাম। অনেক কিছু ভাবনা চিন্তা করলাম প্রথম দিন থেকে, কিন্তু তোর জায়গায় না সাহেবকে বসাতে পারলাম না। তোর জায়গায় না অন্য কাউকে দিতে পারলাম তোর জায়গা। আমি তোকে ভালোবাসি আর তোর সঙ্গে কাটাতে চাই সারা জীবন। আমি স্তব্ধ, আমি বাক্যহীন। আমি আবারও বুঝে পেলাম না যে আমি ঠিক কি বলবো এখানে। খানিকটা সময় নিয়ে অমৃতাই ধীর গলায় আমাকে উদ্দেশ্য করে বলল, তুই সময় নে, আমি তাড়াতাড়ি জবাব দিতে বলছি না। সময় নেওয়ার কিছু নেই অমৃতা, উত্তর তুই এখনই নে। আমিও তোকে ভালোবাসি। তোর পরিচয় আর কন্ট্যাক্টস নেই বলে স্বীকার করতে পারিনি তোর কাছে। আজ তো স্বীকার করে নিলি, আমিও জেনে গেলাম তোর মনের কথা। অরিত্র, আজ থেকেই আমাদের গল্পটা শুরু হোক এই সিসিটিতে। এই গল্প যেন সারা জীবন চলে, এই ইচ্ছে পূরণ হোক সারা জীবন। তারপর এবার এবার আর কিছুই নয়, এই রেজাল্টের অপেক্ষা। তুইও পাশ করলি, আমি মনের মানুষ পেলাম। এরপর পড়াশোনার পরীক্ষায় পাশ করি যদি, তোর সঙ্গে কি পুজো দেবো। কোথায়? দেখতেই পাবি সেটা, এখন কেন বলবো? সেই থেকে আমাদের প্রেম শুরু। এরপর 6 বছর কেটে গেছে। কিছুদিন বাদে আমার আর অমৃতার বিয়ে। যে গল্প হঠাৎ করেই শুরু হয়েছে, সেই গল্পে শেষ পরিণতি বিয়ে। দিদি একবার কেবল হাসি মুখে বলেছিল, আমি বলেছিলাম না তোর দিনটা খারাপ যাবে না। আজ যখন বিয়ের ব্যাপারে অমৃতার সঙ্গে দেখা করলাম,
অমৃতা খুব চাপা গলায় বলল, আমি তোর স্বপ্ন দেখেছিলাম তোকে প্রেমিক হিসেবে পাওয়ার আগে, আর তোকে বিয়ে করার আগে। কি স্বপ্ন দেখলাম জানিস? তুই আমার বট গাছ হয়েছিস, আর সেই গাছে আমি ছোট্ট একটা পাখি। এটা আমি পরীক্ষা দিলাম তোর কাছে, তোর কাছে আমার পরীক্ষা। শেষ হলো আজকের নিবেদন অনুভব মুখার্জির কাহিনী পরীক্ষা। যদি নিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প আমরা নিয়ে আসতে পারি। গল্প পাঠে বিশ্বদীপ সাঁফুই, অমৃতার চরিত্রে লিমা জানা, শ্রীপর্ণার ভূমিকায় স্মরণিকা মণ্ডল, সাহেব কাহিনীর সূত্রধর এবং পর্ব পরিচালনায় আমি অনুভব। শ্রুতিনাট্যরূপ দিদিপ্রিয়া রায়, প্রচ্ছদ পরিবেশনা শ্রীপর্ণা রায়, সহকারী সংঘমিত্রা তালুকদার, জনসংযোগ ঐশী ভট্টাচার্য। আগামী সোমবার ঠিক এরকমই একটা সময় আমরা সাহিত্যের সেরা সময় ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সঙ্গে থাকুন।